আসসালামু আলাইকুম। জৈব যৌগের নামকরণ আজকে পঞ্চম লেকচার। এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের নামকরণের বিষয় যে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের নামকরণ শেখানো হবে। তো জৈব অ্যাসিডের নামকরণে আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কার্বক্সিলিক অ্যাসিড মূলক এটিকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তো এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকেও কিন্তু কার্বনের সংখ্যা গণনা করে নামকরণ করা হবে। তো এদের নামের শেষে সাফিক্স হিসাবে শেষ পদ যেটা হয়েছে ওইক অ্যাসিড যুক্ত করতে হয়। এক কার্বন হলে মিথেন, মিথেনের সাথে ওইক অ্যাসিড লাগাই দিলে মিথানোইক অ্যাসিড হবে। তো আমরা দেখি উদাহরণ, আমরা দেখি যেমন হচ্ছে এই যৌগটার মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে কার্বন সংখ্যা কিন্তু একটি, কার্বন সংখ্যা এক। তো এক কার্বন হলে হয় মিথেন, মিথেনের সাথে যদি আমরা লাগাই দেই ওইক অ্যাসিড তাহলে মিথেন যোগ ওইক অ্যাসিড তাহলে মিথানোইক অ্যাসিড। এই একটা উঠে যাবে, দুইটা ভাওয়েল যখন সংযুক্ত হচ্ছে প্রথম ভাওয়েলটি উঠে যাচ্ছে, মিথানোইক অ্যাসিড। তাহলে এর নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড। যদি কোনো কারণে দুইটা কার্বন হয় তাহলে ইথেন হয়। তো মিথানোইক অ্যাসিডটা কিন্তু একটা প্রচলিত নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটাকে প্রথমে সংশ্লেষণ করা হয়েছিল পিঁপড়া থেকে। ফর্মিকা মানে হচ্ছে পিঁপড়া, সেই পিঁপড়ার মধ্যে, অর্থাৎ যে পিঁপড়াগুলো বিষাক্ত, কামড় দিলে জ্বালা যন্ত্রণা হয়, সেই পিঁপড়াগুলো থেকে এই অ্যাসিডটি সংশ্লেষণ করা হয়েছিল, যে কারণে ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিডটি এসেছে। এটা হচ্ছে প্রচলিত নাম। এবার আমরা আসি দুই কার্বনের যদি অ্যাসিড হয়, তাহলে দুইটা কার্বন হলে আমাদের কার্বনগুলো নাম্বারিং করতে হবে। তাহলে দুই কার্বন হলে এটাকে ইথেন বলবো, ইথেনের সাথে ওইক অ্যাসিড লাগাই দিলে ইথানোইক অ্যাসিড। তাহলে আমরা ইথানোইক পেলাম, ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এবার আমরা যদি চিন্তা করি যে বেশি কার্বন আছে, সেই ক্ষেত্রে যেমন আমরা যদি চিন্তা করি CH3, আচ্ছা এটা একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। উপরে থাক, পাশে থাক, এর পাশে থাক, নিচে থাক, যেদিকে থাক না কেন কার্বক্সিলিক অ্যাসিডকে এক নম্বর ধরে আমরা কিন্তু শিকল গণনা করব। তো শিকল, লম্বা শিকল যদি আমরা এই দিক দিয়ে আসি তাহলে 3 কার্বনের, এই দিক দিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে 4 কার্বনের, তাহলে আমাদের 4 কার্বনের। তাহলে প্রধান শিকল আমরা 4 কার্বনের ধরবো। আর এইখানে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে পার্শ্ব শিকল মিথাইল। তাহলে আমরা বলবো 4 কার্বন হলে বিউটেন, বিউটেনের সাথে ওইক অ্যাসিড লাগাই দিলে হবে বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিডের সাথে 2 নম্বরে মিথাইল আছে, তাহলে আমরা বলবো 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড আমরা এটার নামকরণ করতে পারি। আচ্ছা এবার আমরা দেখতেছি যে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক বিদ্যমান আছে। তাহলে আমাদের যতগুলো কার্বক্সিলিক অ্যাসিড বিদ্যমান থাক না কেন সমস্যা না, আমাদের কার্বন সংখ্যা গণনা করতে হবে। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম। দুইটা যদি কার্বন হয় তাহলে ইথেন হয়, ইথেন। তাহলে আমরা প্রথমে লিখবো ইথেন। 1 নম্বরেও আছে কার্বক্সিলিক মূলক, 2 নম্বরেও আছে। তাহলে ইথেন 1 2 ডাইওইক অ্যাসিড। এটাকে
আমরা ইথেন 1,2 ডাইওয়িক অ্যাসিড বলি। তবে এটার প্রচলিত নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড। তো এরপর আমরা আসতে পারি যদি 3টা থাকে, কার্বন সংখ্যা 3টা দিলাম বা 4টাও দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তাহলে 3টা থাকলে আমাদের এখানে কার্বন গণনা করার সময় 1 2 3, তাহলে 3টা কার্বন হলে প্রোপেন 1 নম্বরে, আর 3 নম্বরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, তাই আমরা বলবো 1 3 ডাইওয়িক অ্যাসিড হবে, কিন্তু তার আগে বলবো আমরা প্রোপেন। প্রোপেন 1 1 3 ডাইওয়িক অ্যাসিড। ডাইওয়িক অ্যাসিড। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে একটা অ্যাসিড দেয়া আছে, এই অ্যাসিডটার ক্ষেত্রে একটু ভিন্নতা, আমাদেরকে কার্যকরী মূলককে টাচ করে আসলে শিকল গণনা করতে হয়। এইখানে আমরা যদি শিকল গণনা করার চেষ্টা করি তাহলে 3টা কার্যকরী মূলককে আমরা কখনোই টাচ করতে পারবো না। এদিক দিয়ে গেলে 1 2 3 4 5, এটাকে কখনোই আমরা টাচ করতে পারছি না। যখন এরকম ধরনের হয়ে থাকে তখন আমাদেরকে এর কিন্তু যদি প্রিফিক্স থাকতো, যদি বলতাম যে কার্বক্সি বা এরকম টাইপের যদি প্রিফিক্স থাকতো তাহলে আমরা নাম্বারিং করে এটাতে বলতে পারতাম, কিন্তু এর কোনো প্রিফিক্স আমরা ইউজ করতে পারছি না। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখন আমরা এই 3টা গ্রুপকে বাদ দিয়ে যদি নাম্বারিং করি তাহলে এটা হলো প্রোপেন। তাহলে এটা হলো প্রোপেন। তাহলে একে নামকরণ করতে গেলে আমরা বলবো প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটাকে আমরা বলতেছি প্রোপেন। তাহলে এটার নাম হলো প্রোপেন 1 2 3 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই জায়গায় একটা জিনিস লক্ষণীয় যে 1 2 3 ট্রাই কার্বক্সিলিক, আগে কিন্তু ওইক অ্যাসিড ব্যবহার করছি, এখন কিন্তু ওইক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে না। এই যে কার্বক্সিলিক কথাটা বলছি, অর্থাৎ কার্বনটা কিন্তু এইখানে চলে আসছে। তাহলে এই কার্বন এই কার্বন এই কার্বন, এই 3টা কার্বন কিন্তু ট্রাই কার্বক্সিলিক অ্যাসিডে চলে গেছে, বাকি 3টা কার্বন থাকলে এই জায়গায়। কিন্তু আগে যখন আমরা গণনা করছিলাম তখন ওইক অ্যাসিড লাগাইছিলাম কার্বন সংখ্যার পেছনেই, অর্থাৎ ইথেন ডাইওয়িক অ্যাসিড। ইথেন মানে 2টা কার্বন, আর ডাইওয়িক অ্যাসিড মানে ওইক অ্যাসিড ব্যবহার করছিলাম আমরা। কিন্তু এখানে যেহেতু কোনো স্কোপ নেই, যে কারণে এখানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বলা হচ্ছে। অনুরূপভাবে আমরা যদি বেনজিনের কথা চিন্তা করি, এই বেনজিন, এইখানে কিন্তু কার্বন গণনা করে কোনো ক্লু পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের নাম্বারিংয়ের স্কোপ নেই, আমরা বেনজিন চক্রটাকে নাম্বারিং করতে পারি। তো এইটার নাম হচ্ছে বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। এটার কিন্তু আরেকটা প্রচলিত হচ্ছে বেনজোইক অ্যাসিড। অনুরূপভাবে যদি বেনজিনের চক্রের সাথে, তাহলে এটাকে আমরা পেলাম বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। অনুরূপভাবে বেনজিনের চক্রের সাথে যদি 2টা গ্রুপ যুক্ত থাকতো, ধরে নিলাম, এবার আমাদের নাম্বারিং এর প্রশ্নটি আসতেছে। এখন আমরা নাম্বারিং করব, যে এপাশ দিয়ে নাম্বারিং করতে পারি, এপাশ দিয়ে নাম্বারিং করতে পারি। সেই ক্ষেত্রে গ্রুপগুলো যে দিক দিয়ে কাছে হয় সেই দিক দিয়ে নাম্বারিং করতে হয়। তো এই দিক দিয়ে নাম্বারিং করলে গ্রুপ দুটোর অবস্থান হচ্ছে, যোগফল হচ্ছে 1 আর 2 3, কিন্তু এই দিক দিয়ে যদি নাম্বারিং করতাম তাহলে এটা 6 নাম্বার হতো। তখন আমরা বলতে পারতাম 1 6, 1 আর 6 হচ্ছে 7 যোগফল, যে কারণে এই নাম্বারিংটি সঠিক। তাহলে আমরা এটাকে বলবো বেনজিন 1 2 ডাই কার্বক্সিলিক অ্যাসিড।
বেনজিন 1,2 ডাই কার্বক্সিলিক অ্যাসিড। এখন আমরা আসি অ্যাসিড হ্যালাইডের নামকরণ। অ্যাসিড হ্যালাইড এই মূলকটা হচ্ছে এই ধরনের COX এরকম ছিল অ্যাসিড হ্যালাইড মূলক। তো এই অ্যাসিড হ্যালাইড মূলকটির নামকরণের পূর্বে আমি তোমাদের একটা বিষয় বলবো, যেমন এইটাকে আমরা বলি CH3COOH, এটাকে বলা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড প্রচলিত ইথানোয়িক অ্যাসিড। এইটা থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এরকম হবে CH3C, এরকম হবে। এটার নাম হচ্ছে ইথানয়েট আয়ন। যদি এখান থেকে একটা আরেকটা অক্সিজেনের শর্ট পড়ে, অর্থাৎ এখান থেকে একটা OH গ্রুপ চলে যায়, OH মাইনাস হয়ে যায়, এটাকে প্লাস করে দেয়, তাহলে CH3CO প্লাস ইথানোইল আয়ন। তাহলে ওইল কথাটি আসবে, ওইল। তাহলে অ্যাসিড হ্যালাইডের নামকরণের শেষে ওইল শব্দটি আমরা ইউজ করব। ওইল তাহলে নামের শেষে ওইল শব্দটি ব্যবহার হবে। কার্বন সংখ্যা গণনা করব আর শেষ পদ হিসাবে ওইল হ্যালাইড। ওইল হ্যালাইড যুক্ত করব। তো আমরা আসি এরকম CH3COCl হ্যালাইডের জায়গায় আমরা এখানে ক্লোরিন আছে, ক্লোরাইড বলবো। তাহলে এটা হচ্ছে 2 কার্বনের, তো 2 কার্বন হলে হয় ইথেন, 2 কার্বন হলে হবে ইথেন। ইথেনের সাথে ওইল লাগলে ইথানোইল, ইথেনের সাথে ওইল যুক্ত করলে ইথানোইল। হ্যালাইডের জায়গায় ক্লোরাইড বলবো, তাহলে এটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড। যদি এরকম হয় CH3CH2COBr, তাহলে এখানে কার্বন সংখ্যা হচ্ছে 3টা, 1 2 3। 3 কার্বন হলে প্রোপেন, প্রোপেনের সাথে ওইল লাগাই দিলে প্রোপানোইল ব্রোমাইড। প্রোপানোইল ব্রোমাইড। যদি কোনো কারণে আমাদের সিস্টেমটা হলে এরকম CH3 যদি এই ধরনের হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের এবার লম্বা শিকল খুঁজতে হবে কার্যক্রমমূলককে নিয়ে। 1 2 3 এই 3টা কার্বনের লম্বা শিকল। তো এইটার ক্ষেত্রে আমরা নামকরণ করার সময় এই যে এটা 3 কার্বনের, তাহলে এটা প্রোপানোইল ক্লোরাইড, কিন্তু 2 নম্বরে মিথাইল আছে, তাহলে আমরা মিথাইল। তাহলে এটার নাম হবে 2 মিথাইল প্রোপানোইল ক্লোরাইড, প্রোপানোইল ক্লোরাইড। তো এইভাবে আমরা অ্যাসিড হ্যালাইডগুলোর নামকরণ করতে পারি। তো যদি কোনো কারণে বেনজিনের চক্র থাকে, বেনজিনের চক্র, তাহলে আমরা এটাকে বলি বেনজোইল ক্লোরাইড, এটাকে আমরা বলবো বেনজোইল ক্লোরাইড। এই যৌগটির নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড। অনুরূপভাবে বেনজিন আছে, এই জন্য বেনজোইল ক্লোরাইড। অনুরূপভাবে আমরা যদি আরেকটা যৌগের কথা চিন্তা করি, যে এই যৌগটা এর নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে অ্যামিনো বেনজিন। অ্যামিনো বেনজিন, অ্যামিনো বেনজিন। কিন্তু যদি কোনো কারণে অ্যামিনো বেনজিন ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতেছি অ্যামিনো বেনজিন। এর নাম কিন্তু আরেকটা নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন
প্রচলিত নাম হচ্ছে অ্যানিলিন, এটাকে অ্যানিলিন নামেই সবচেয়ে বেশি চিনে আর কি, বা এটা নামেই পরিচিত বেশি। এটার নাম কি হবে? তাহলে এখানে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটা কিন্তু 2 কার্বনের। এটার নাম ছিল অ্যামিনোবেনজিন, অ্যামিনোবেনজিন, এটা 1, এটা 2 নম্বর। তাহলে ওইটার নাম হবে ইথানোইল, এটা হচ্ছে ইথানোইল। ইথানোইলটা লাগানো আছে কোনো কার্বনের সাথে কিন্তু নেই, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, তাই এটাকে আমরা বলবো এন ইথানোইল অ্যামিনোবেনজিন। অ্যামিনোবেনজিন যদি এইখানে থাকতো ক্লোরিন তাহলে ক্লোরো অ্যামিনো বেনজিন বলতাম, কিন্তু যেহেতু এখানে ইথানোইল আছে তাহলে ইথানোইল অ্যামিনো, এটা শুধু NH2 থাকলে আমরা বলতাম অ্যামিনো, কিন্তু ইথানোইল থাকার কারণে ইথানোইল অ্যামিনো বেনজিন। কিন্তু ইথানোইলটা আছে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেন কোনো নাম্বারিং হয় না, শুধু কার্বন নাম্বারিং করতে পারি, তাহলে আমাদের এটা বলতে হবে এন ইথানোইল, মানে অর্থাৎ নাইট্রোজেনের সাথে ইথানোইলটা আছে, এন ইথানোইল অ্যামিনো। অর্থাৎ এই পুরো অংশটা আমরা পেলাম, এটার নাম হচ্ছে এন ইথানোইল অ্যামিনো। শুধু যদি এখানে NH2 থাকতো তাহলে বলতাম অ্যামিনো, কিন্তু এর জায়গায় নাইট্রোজেনের সাথে ইথানোইল লাগানো, সেই জন্য এন ইথানোইল অ্যামিনো বেনজিন, এন ইথানোইল অ্যামিনো বেনজিন। কিন্তু কোনো কারণে যদি ওই গ্রুপটা আরেকটু জটিল হয়ে যায়, যেমন আমরা ধরি যে ইথানোইল অ্যামিনো বেনজিন, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় মনে করো একটা OH আছে, তাহলে এই যৌগটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় ধরে নিলাম যে এটা অ্যামিনো গ্রুপ আছে, এটা মনে করে নিলাম যে এটা অ্যামিনো NH2 গ্রুপ, তাহলে অ্যামিনো গ্রুপ আর হচ্ছে OH গ্রুপ, এই দুটো অগ্রগণ্যতার মধ্যে OH গ্রুপটার অবস্থান আগে, হ্যাঁ, অ্যামিনো গ্রুপটার অবস্থান পরে হওয়ার কারণে আমরা কি করব, নাম্বারিং এর সময় অগ্রগণ্যতা যেহেতু OH আগে, এটাকে 1 ধরবো, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 4 নম্বরে হচ্ছে এন, এই 4 নম্বরে যে অবস্থানটা আছে সেটা হচ্ছে এন ইথানোইল অ্যামিনো, এটার নাম হচ্ছে পুরোটার নাম হচ্ছে এন ইথানোইল অ্যামিনো, এই দিক দিয়ে গেলে 4 নম্বর, তাহলে এই পুরোটার নাম হচ্ছে ফেনল, এরকম যদি থাকে তাহলে একে বলা হয় ফেনল বা হাইড্রোক্সি বেনজিন বলা হয়। তাহলে আমরা এটাকে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের কিন্তু ফেনল হিসাবে যখন আমরা বলবো তখন কিন্তু এটাকে আগে বলবো, এটাকে পুরো ফেনলও বলতে পারি, আমরা এটাকে ফেনলও বলতে পারি বা হাইড্রোক্সি বেনজিনও বলতে পারি। তাহলে আমরা যখন এটাকে ফেনল হিসাবে ধরবো পুরোটাকে, তাহলে এই 4 নম্বরে এই গ্রুপটা আছে, তো 4 নম্বরের গ্রুপটার মধ্যে আরও ভেজাল যুক্ত আছে, অর্থাৎ ইথানোইল যুক্ত আছে। যখন এরকম কোনো গ্রুপের মধ্যে অন্য ভেজাল ঢুকানো থাকবে তখন আমাদের ওইটা ব্র্যাকেটে নিতে হবে, তাহলে 4 দিয়ে আমরা একটু ড্যাশ দিয়ে আমরা এখানে লিখবো এন ইথানোইল, ইথানোইল এন ইথানোইল, এটার নাম ছিল অ্যামিনো, এই পুরোটা ইথানোইল অ্যামিনো। এখন আমরা বলতে পারি 1 হাইড্রোক্সি বেনজিন বলতে পারি, অথবা আমরা ফেনল বলতে পারি, শুধুমাত্র এই অবস্থানটার জন্য একে ব্র্যাকেটে নেওয়া হলো, না হলে 4N হয়ে যেত। এই যৌগটাকে বলা হচ্ছে, আসলে আমরা সাধারণভাবে বলি এটাকে প্যারাসিটামল, প্যারাসিটামল আমাদের জ্বরের ওষুধ বা ব্যথানাশক হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা এস্টারের নামকরণ শিখব। এস্টার, এস্টার হচ্ছে জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে সাধারণত এস্টার বলা হয়। জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে এস্টার বলা হয়। জৈব অ্যাসিড আমি যেমন একটা সহজ জৈব অ্যাসিড নিচ্ছি, হ্যাঁ, আর একটা অ্যালকোহল নিচ্ছি CH3OH মিথানল, এইটা যদি বিক্রিয়া করে তাহলে এইখান থেকে OH চলে যায়, এখান থেকে H চলে যায়, গেলে এরকম একটা যৌগ হয় CH3COO CH3 প্লাস পানি, এই যে একটা যৌগ তৈরি হলো, এটার নামই হচ্ছে এস্টার। তাহলে জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে এস্টার বলা হয়। এস্টারের আমরা যখন নামকরণ করতে যাব তখন
আমরা স্টারের যে সংকেতটা পাই সেটা হচ্ছে, অথবা এখানে আমরা আর লিখতে পারি, এটাও আর, এই আরটা একই হতে পারে বা ভিন্ন হতে পারে। তো এখন আমাদের মাথায় রাখতে হবে যে এই যে যৌগটা তৈরি হলো সেই যৌগটা, যেমন ধরি আমরা CH3CO, এটাকে তো আমরা নর্মালি মাইনাস ধরি, ওইটা বিক্রিয়ার মেকানিজমে কিন্তু আসলে এর OH যায় আর এর H যায়। অ্যাসিডের কিন্তু হাইড্রোজেন যাওয়ার কথা না, গিয়ে যাচ্ছে OH আয়ন। এটা কিন্তু ট্রেসার টেকনিকের মাধ্যমে এটা নির্ণয় করা হয়েছে। তো এটা হওয়ার পর আমরা যাই হোক না কেন, অক্সিজেন আছে, C আছে, CO লিখছে, এটা মাইনাস, আর এটা হচ্ছে CH3টা আসলে প্লাস অবস্থায় আছে। তো নামকরণের সময় আমাদের কিন্তু প্রথমে বলতে হয় ধনাত্মকটার নাম, তারপরে বলতে হয় ঋণাত্মকটার নাম। তাহলে ধনাত্মকটার নাম আমরা যদি বলতে যাই তাহলে মিথাইল আগে বলতে হবে। এটা কিন্তু আগেই দেখাইছি, ইথানয়েট, মিথাইল ইথানয়েট। ইথানয়েট। তাহলে স্টারের নামকরণের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে প্রথমে আমরা বলবো এই অংশটা, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অ্যালকাইল, এটার নাম মিথানয়েট হলে 2 কার্বন হলে ইথানয়েট, 1 কার্বন হলে মিথানয়েট, 3 কার্বন হলে প্রোপানয়েট। তাহলে প্রথমে আসতেছে অ্যালকাইল, অ্যালকানয়েট। তাহলে স্টারের নামটা হচ্ছে অ্যালকাইল, অ্যালকানয়েট, অ্যালকাইল অ্যালকানয়েট। তো আমরা এটা পেলাম একটা নামকরণ। অনুরূপভাবে আরও যদি আমরা চিন্তা করি, এরকম CH3 CH2 C2H5, এর নাম হচ্ছে ইথাইল, আর এটার নাম হচ্ছে প্রোপানয়েট, 3 কার্বন আছে, প্রোপানয়েট। তাহলে এটার নাম হচ্ছে ইথাইল প্রোপানয়েট। প্রোপানয়েট, ইথাইল প্রোপানয়েট। যদি আমরা আরেকটু ভিন্ন ধাঁচে যাই, যেমন ধরো এইটার নাম ছিল বেনজোইক অ্যাসিড, তো এইটার পরিবর্তে এখানে একটা মিথাইল প্রবেশ করছে, তাহলে এটার নাম হবে মিথাইল বেনজয়েট, মিথাইল বেনজয়েট। মিথাইল বেনজয়েট। তাহলে আমরা এইভাবে কিন্তু স্টারের নামকরণ করতে পারি। আচ্ছা, এখন আমরা অ্যামাইড যৌগের নামকরণ শিখব। অ্যামাইড, তো অ্যামাইড মূলকটা কিন্তু এই, তো এই মূলকটা শেষ পদ হিসাবে অ্যামাইড শব্দটি যুক্ত হয়, শেষ পদ হিসাবে অ্যামাইড। কার্বন সংখ্যা যদি হয় 2 তাহলে ইথানামাইড, 3 হলে প্রোপানামাইড, 4 হলে বিউটানামাইড, এইভাবে অ্যামাইড যুক্ত হয়। তো অ্যামাইডের, আর যদি এটা পূর্ব পদ হিসেবে ব্যবহার করা হয় অ্যামাইডও হিসেবে ব্যবহার করা হতো। তাহলে এটা আমরা অ্যামাইড হিসেবে যদি যুক্ত করতে যাই, তাহলে এটার শেষ পদ অ্যামাইড। এটাতে আমরা পাচ্ছি 2টা কার্বন, কার্যকরী মূলকের কার্বনটা সহ 2 কার্বন। তাহলে 2 কার্বনটা ইথেন, ইথেনের সাথে যদি আমরা অ্যামাইড যুক্ত করি তাহলে নামটা হবে ইথানামাইড, এটার নাম হবে ইথানামাইড, যে ওটার নাম হলো ইথানামাইড। যদি কার্বন সংখ্যা আরও বাড়ে তাহলে কিন্তু আরও নামটা ভিন্ন হতে পারে। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা আসবো একই রকম আগের মতো, এইটাকে সহ, কার্যকরী মূলককে সহ আমরা এটা একটা লম্বা শিকল চিন্তা করব। তাহলে 3 কার্বনের লম্বা শিকল, 2 নম্বর কার্বনে মিথাইল আছে, তাহলে আমরা এটা বলবো মিথাইল 2 মিথাইল প্রোপানয়েড। 3 কার্বন আছে এই জন্য এটাকে বলবো আমরা প্রোপানয়েড, প্রোপানয়েড। ও সরি, প্রোপানয়েড না, প্রোপানামাইড। 3 কার্বন থাকার কারণে আমরা একে বলতেছি প্রোপানামাইড। তাহলে অ্যামাইড যৌগের নামকরণ এইভাবে আমরা করতে পারি। তবে এই নামকরণ ক্ষেত্রে একটু ভিন্নতা আমাদের আসবে, সেটা হচ্ছে এই ধরনের, যদি ধরে নেই যে এখানে একটা CH3 আছে, তাহলে কি হবে, এই যৌগটা কি হবে? তাহলে এই যৌগটাকে আমরা আরেকটু অন্যভাবে দেখাতে পারি, CH3
ডাবল বন্ড দিলাম NCH3H। আমরা এটাকে এইভাবে দেখাতে পারি গাঠনিক সংকেতের আকারে। তো এইভাবে রাখলেও সমস্যা নেই। তো এইভাবে যদি আমরা দেখাতে চাই তাহলে কিন্তু কার্বন একটা দুইটাই হচ্ছে, তাহলে কার্বন সংখ্যা দুইটা। 2 কার্বন হলে আমরা পাচ্ছি এটা কিন্তু অ্যামাইড মূলক ছিল, তাহলে ইথানামাইড ছিল, এটার নাম ছিল ইথানামাইড। 2 কার্বন NH2 থাকলে ইথানামাইড। কিন্তু নাইট্রোজেনের সাথে একটা মিথাইল মূলক প্রবেশ করছে, এই মিথাইল মূলকটা কিন্তু কোনো কার্বনের সাথে নেই, নাম্বারিং হচ্ছে না। যেহেতু এটা নাইট্রোজেনে আছে সুতরাং সরাসরি একে N দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ নাইট্রোজেনের সাথে যুক্ত হচ্ছে। N মিথাইল ইথানামাইড, N মিথাইল ইথানামাইড আমরা এটাকে বলতে পারি। যদি কোনো কারণে এরকম হয় CH3CON, এইখানে ব্র্যাকেট দিয়ে দেয়া আছে দুইটা, অর্থাৎ এইটার ক্ষেত্রে আমরা কি নামকরণ করব? এটার ক্ষেত্রে দেখো, একটু চিন্তা করে দেখো, আসলে এই জিনিসটা যদি এইখানে দেই এরকম হবে, এটাকে যদি আমরা এইভাবে দেই তাহলে এরকম হবে। এখন আমরা যদি নামকরণে আসি, এই জিনিসটাকে যদি আমরা চিন্তা করি যে তাহলে N এর সাথে কিন্তু 2টা মিথাইল আছে, তাহলে এই 2টা মিথাইলের অবস্থান বলতে হবে। এই মিথাইলটাও N এর সাথে, এই মিথাইলটাও N এর সাথে, তখন আমাদের নামকরণে আসবে NN। এইখানে লিখতে হবে ডাইমিথাইল, NN ডাইমিথাইল ইথানামাইড। তো আমার মনে হয় ইথানামাইডের তোমরা নামকরণ পারবে। এবার একটু আমরা অ্যারোমেটিক অ্যামাইডে যাই। এই যৌগটার নাম হচ্ছে বেনজামাইট। বেনজামাইট। তো এই বেনজামাইট যৌগটার ক্ষেত্রে যদি এখানে মিথাইল থাকতো, তো এটার মতো আমরা নামকরণ করতে পারি তাহলে বেনজামাইটে থাকলো, যৌগটা বেনজিনের সাথে অ্যামাইড আছে এই জন্য বেনজামাইট। এখানেও বেনজামাইট কিন্তু এমিন মিথাইল মূলকটা N এর সাথে আছে, N মিথাইল বেনজামাইট। তো এইভাবে তোমরা এই যৌগটার নামকরণ নিজেরাই বের করতে পারবা। এটার নাম কি হবে তোমরা নিজেরাই পারবা, কারণ হচ্ছে নাইট্রোজেনের সাথে 2টা N লাগানো, 2টা মিথাইল লাগানো আছে, অর্থাৎ ওইটার মতো আমাদের নামকরণটা কিছুটা NN ডাইমিথাইল, NN ডাইমিথাইল বেনজামাইট। এখন তোমরা দেখো অ্যানহাইড্রাইট মূলক, অ্যানহাইড্রাইট মূলক। তো অ্যানহাইড্রাইট মূলকটি আসলে কি জিনিস এটা আমাদের জানতে হবে। অ্যানহাইড্রাইট মূলকটা হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে অ্যানহাইড্রাইট এটাকে বলা হয়। অ্যানহাইড্রাইট শব্দটার অর্থ হচ্ছে পানি মুক্ত, পানি মুক্ত। পানি মুক্ত অর্থাৎ পানি বের হয়ে গেলে যেটা হয় সেটাকে আমরা অ্যানহাইড্রাইট বলে থাকি। যদি পানি বের হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিহাইড্রেশন। হ্যাঁ, পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে পানি শরীর থেকে পানি বের হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ডিহাইড্রেশন। পানি বের হওয়ার পর শুকিয়ে যদি সে কাঠ হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো অ্যানহাইড্রাইট পেশেন্ট, শুকনা পেশেন্ট, সে অবশ্যই মারা যাবে। তাহলে অ্যানহাইড্রাইট মানে হচ্ছে পানি মুক্ত। যদি আমরা চিন্তা করি সালফিউরিক অ্যাসিড, এটা থেকে যদি আমরা পানি অপসারণ করি -H2O, যে কোনোভাবেই হোক আমরা পানি বের করে দেবো, তাহলে 2টা হাইড্রোজেন যাবে, একটা অক্সিজেন যাবে, গেলে থাকে সালফার ট্রাইঅক্সাইড। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট, সালফিউরিক অ্যাসিডের অ্যানহাইড্রাইট। তাহলে একে বলা হচ্ছে সালফিউরিক অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে যদি এরকমটা হয় HNO3, এইখান থেকে যদি এখনো পানি বের করতে যাই তাহলে একটু চিন্তা করে দেখা হবে যে এখানে যে কিন্তু একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইড্রোজেন থেকে কখনোই পানি বের হতে পারে না একটা হাইড্রোজেন দ্বারা। এখনও পানি বের করতে গেলে কমপক্ষে 2টা নাইট্রিক অ্যাসিড লাগবে। তো 2টা নাইট্রিক অ্যাসিড থেকে যদি 2টা হাইড্রোজেন চলে যায়
একটা অক্সিজেন চলে যায়, তাহলে মোট 6টা অক্সিজেন আছে। একটা অক্সিজেন গেল, 5টা অক্সিজেন থাকলো। নাইট্রোজেন 2টা আছে, তাহলে 2টা নাইট্রোজেন থাকলো, হাইড্রোজেন 2টাই চলে গেল। তাহলে 6টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন চলে গেল, অক্সিজেন থাকলো 5টা। হাইড্রোজেন 2টার মধ্যে 2টাই চলে গেল, হাইড্রোজেন নেই, নাইট্রোজেন 2টা আছে। তাহলে আমরা পাবো N2O5। এইটাকে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিড থেকে পানি মুক্ত হলো, তাই এটাকে নাইট্রিক অ্যানহাইড্রাইড বলা হয়। নাইট্রিক অ্যানহাইড্রাইড। তো অনুরূপভাবে আমরা পড়তেছি আসলে জৈব অ্যাসিড থেকে যদি পানি বের হয়ে যায়, জৈব অ্যাসিড থেকে, যেমন আমরা দেখি CH3COH, এখান থেকে বের হয়ে যাওয়ার মতো হাইড্রোজেন কিন্তু এই হাইড্রোজেনগুলো বের হবে না। তাহলে এইখানে মাত্র একটা হাইড্রোজেন বের হওয়ার উপযোগী আছে। যখন কোনো অ্যাসিডের একটা অণুতে একটা হাইড্রোজেন বের হয়ে যাওয়ার মতো থাকে, তখন 2টা অণু নিয়ে চিন্তা করতে হয়। তো আমরা যদি 2টা অণুকে নিয়ে চিন্তা করি, এই 2 অণু থেকে যদি 1 অণু পানি বের হয়ে যায়, তাহলে এইখান থেকে ধরে নিলাম হাইড্রোজেন চলে গেল, এখানে OH চলে গেল। তাহলে এই জায়গা থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখান থেকে একটা OH চলে গেল, গিয়ে 1 অণু পানি বের হলো। তাহলে এই জায়গাটা এসে জোড়া লাগবে এর সাথে। যদি জোড়া লাগে তাহলে যে জিনিসটা হচ্ছে CH3CO, এই জায়গায় CO একটা O আছে, ওটার সাথে এই পাশের অংশটা যুক্ত হবে, CH3CO। এইটাকে আমরা একেবারে লম্বা টেনে সোজা করে দেব। তো আগের বার সালফিউরিক অ্যাসিড থেকে পানি বের হওয়ার পর তাকে বলছিলাম সালফিউরিক অ্যানহাইড্রাইড। এবার ইথানোয়িক অ্যাসিড থেকে পানি বের হলে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে এটার নাম ছিল ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে এর অ্যানহাইড্রাইডটার নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড। যদি কোনো কারণে একটা ইথানোয়িক অ্যাসিড আর একটা মিথানোয়িক অ্যাসিড হয়, ধরে নিলাম একটা ইথানোয়িক অ্যাসিড একটা মিথানোয়িক অ্যাসিড, তাহলে এই জায়গায় এসে কিন্তু এরকম হবে। তখন যৌগটার ওই মাথায় যে মিথাইলটা আছে সেই জায়গায় একটা হাইড্রোজেন হবে। তখন নাম কি হবে? তখন এর নাম হবে, দেখো এই পাশের অংশটা, ওটার এই পাশে 2 কার্বন, এই পাশে 1 কার্বন। তাহলে আমাদের এই পাশে 2 কার্বন মানে হচ্ছে ইথানোয়িক, ওই পাশে 1 কার্বন মানে হচ্ছে মিথানোয়িক। ই আর এম, ইথানোয়িক অ্যাসিডের ই, হ্যাঁ, মিথানোয়িক অ্যাসিডের এম। তাহলে ইটা আগে হবে, তখন এটার নামকরণ হবে ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। তাহলে ইথানোয়িক মেথানোয়িক অ্যানহাইড্রাইড। যদি একটা থাকতো প্রোপানোয়িক অ্যাসিড আর একটা থাকতো বিউটানোয়িক অ্যাসিড, ওখান থেকে এখনো পানি বের হয়, এরকম যৌগ তৈরি হয়, তাহলে সেটাকে বলবো বিউটানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে অ্যানহাইড্রাইডের নামগুলো আমরা এইভাবে অনায়াসে করতে পারি। এখন আমরা আসি সায়ানাইড বা নাইট্রাইল মূলকের কিছু নামকরণ। সায়ানাইড বা নাইট্রাইল মূলকের কিছু নামকরণ। তাহলে যদি আমরা চিন্তা করি CH3CN, এই যৌগটাতে কিন্তু 2টা কার্বন আছে, 2টা কার্বন আছে। তাহলে 2টা কার্বনকে যদি আমরা গণনার মধ্যে নিয়ে আসি, তাহলে ইথেন হলে কিন্তু তাকে নাইট্রাইল বলতে হবে। ইথেন হলে নাইট্রাইল, তাহলে এটাকে আমরা বলবো ইথেন নাইট্রাইল, ইথেন নাইট্রাইল। কিন্তু যদি আমরা বলি এটাকে সায়ানো, শেষে বললে সায়ানাইড, কিন্তু আগে বললে সায়ানো। পূর্ব পদ হিসাবে সায়ানো ব্যবহার হয় আর শেষ পদ হিসাবে সায়ানাইড ব্যবহার হয়। যদি আমরা একে সায়ানো হিসাবে বলি, তাহলে সিটা কিন্তু, কার্বনটা কিন্তু চলে আসতেছে, সায়ানাইড মূলকের কার্বনটা আসতেছে, তখন 1 কার্বন গণনা করতে হবে। তখন সায়ানো মিথেন বলবো। তাহলে যখন আমরা সায়ানো বলতেছি তখন এই পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে, কার্বনটা এইখানে চলে আসছে, তাহলে আর বাকি একটা কার্বন থাকলো, সেটা মিথেন হবে, 1 কার্বনের মিথেন। অথবা আমরা যদি শেষ পদ হিসেবে ব্যবহার করি, তাহলে মিথাইল সায়ানাইড। মিথাইল সায়ানাইড। তবে ইউপ্যাক পদ্ধতির ক্ষেত্রে এটা ইউজ করা উচিত।
মিথাইল সায়ানাইড। যদি কোনো কারণে আমরা লক্ষ্য করি যে বেনজিনের মধ্যে এই গ্রুপটা আছে, তাহলে এটাকে বলবো সায়ানো বেনজিন। কিন্তু যদি এর উল্টাটা হয়, এন সি যদি হয় বা এন সি, এখানে কিন্তু আগের বার কার্বনের যোজনী 4 ব্যবহার হয়েছে, এবার কিন্তু কার্বনের যোজনী 2 ব্যবহার হয়েছে। তো এখানে যখন আমরা বলবো তখন আমাদের নামকরণটা একটু ভিন্ন হবে। যেমন আমরা এখানে বলবো এন সি যদি বলি, তাহলে এটার নাম হচ্ছে বেনজিন সায়ানাইড বা সায়ানোবেনজিন। তো এইটার ক্ষেত্রে আমরা বলবো বেনজিন আইসোসায়ানাইড, বেনজিন আইসোসায়ানাইড বা আইসোসায়ানো বেনজিন। বেনজিন, তো বেনজিন আইসোসায়ানাইড বা আইসোসায়ানো বেনজিন। আইসো মানে হচ্ছে আইসোমার, অর্থাৎ সিএনটার আইসোমার হচ্ছে এনসি, ওকে উল্টাপাল্টা করলে একটা সমাণু পাওয়া যায়, অর্থাৎ আইসো মানে হচ্ছে সমাণু। যখন এরকম হয় তখন এটাকে আমরা বলি আইসোসায়ানো বা আইসোসায়ানাইড টাইপের বলে থাকি। যদি এটা মিথাইলের মধ্যে থাকতো, মিথাইল অর্থাৎ এরকম যদি থাকতো, তাহলে মিথাইল আইসোসায়ানাইড এটা বলতে পারি, বা আইসোসায়ানো মিথেন, আইসোসায়ানো মিথেন, এইভাবে আমরা নামকরণ করতে পারি। তো আজকে ইথার মূলকের নামকরণের পরেই তোমাদের এই লেকচারটি শেষ করব। ইথার মূলক যদি থাকে তাহলে এটার পূর্বপদ হিসাবে ব্যবহার করা হয় অ্যালকোঅক্সি। এটাকে অ্যালকোঅক্সি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যদি একটা নামকরণ দেখি, এই যৌগটা আমরা যদি চিন্তা করি, তো এইটার নামকরণের সময় কিন্তু এটা লম্বা শিকল না, কারণ অক্সিজেন থাকলে শিকল ধরা হয় না। তাহলে এই পাশে 1 কার্বন, এই পাশে 1 কার্বন, অর্থাৎ এটা 1 কার্বনের যৌগ, অর্থাৎ মূল যৌগ ধরতে হবে যে কোনো একটাকে, এটা মূল যৌগ। তাহলে মূল যৌগ অর্থাৎ 1 কার্বন হলে মিথেন হয়, মিথেনের সাথে এই অংশটা লাগানো আছে, তাহলে এই অংশটাকে বলা হচ্ছে মিথোক্সি। এই অংশটাকে বলা হচ্ছে মিথোক্সি। তো একে আমরা যখন নামকরণ করব তখন আমরা বলবো মিথোক্সি মিথেন, মিথোক্সি মিথেন। যদি একটু বড় সাইজের হয়, এবার আমাদের লম্বা শিকলকে মূল যৌগ ধরতে হয়, লম্বা শিকল এই পাশে 1 কার্বন, এই পাশে 2 কার্বন, তাহলে এইটাকে আমাদের মূল যৌগ ধরতে হবে, এইটাকে ধরতে হবে, তার সাথে একটা প্রতিস্থাপক হিসাবে আমরা ধরতে পারি। এটা 500 শিকল নয়, কিন্তু কার্বনের সম্পূর্ণ কার্বনের হলে 500 শিকল আমরা বলতে পারতাম। তাহলে এইটা হচ্ছে মিথোক্সি। এই মিথোক্সি, মিথোক্সিটা যুক্ত আছে কার সাথে? ইথেনের সাথে, তাহলে এটার নাম হবে মিথোক্সি ইথেন। ইথেন এগুলোর কিন্তু সাধারণ বা প্রচলিত নাম রয়েছে, যেমন এটাকে ডাইমিথাইল ইথার বলে, এই মিথাইল, এটাকে বলা হচ্ছে ইথাইল মিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার, মিথাইল ইথার। অনুরূপভাবে যদি কোনো একটা লম্বা শিকলের মধ্যে এইভাবে থাকে, যেমন আমরা দেখি CH3 CH2, এটা লাগানো আছে, তাহলে আমাদের এই ওটার 2 পাশে কিন্তু 2টা শিকল আছে, এই পাশে 1 কার্বন, এই পাশে দেখো এটা কিন্তু গোটাটাই শিকল, তাহলে 1 2 3 4। তাহলে এটাকে যদি আমরা নাম্বারিং করি, তাহলে 1 2 3 4, এটা কিন্তু 2 নম্বর কার্বনে আছে। যেহেতু এটা লম্বা শিকলের নাম্বারিংয়ে আসলো, পজিশনে আসছে, এখানে কিন্তু 1 2, এখানে নাম্বারিংয়ের দরকার নেই, 2টা কার্বন থেকে 3 কার্বন 4 কার্বন হলে নাম্বারিং আসতে হবে। তাহলে এই মিথোক্সি মূলকটা আছে 2 নম্বরে, তাহলে আমরা বলবো 2 মিথোক্সি বিউটেন। যদি এরকম থাকে,
এবার এরকম যদি হয় তাহলে আমাদের শুরুতে জানি যে আমাদের এই গ্রুপটা হচ্ছে ছোট গ্রুপ, এটা যুক্ত আছে। তাহলে এই লম্বা শিকলটা কিন্তু কত কার্বনে, এদিক দিয়ে যদি নাম্বারিং করে দূরে হয় এদিক দিয়ে কাছে হয়, 1 2 3 4 5 6, এটা হচ্ছে হেক্সান। কিন্তু 3 নম্বর কার্বনে যেটা যুক্ত আছে সেটা হচ্ছে আগের বার ছিল মিথোক্সি, এবার দেখো এটা ইথাইল মূলক আছে, তাহলে ইথোক্সি, এটার নাম হচ্ছে ইথোক্সি। তো আমরা 3 ইথোক্সি হেক্সেন, 3 ইথোক্সি হেক্সেন এটার নামকরণ বলতে পারি। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।